আমাদের সবারই প্যারানর্মাল এক্সপিরিয়েন্সগুলো শুনতে কিন্তু বেশ মজাই লাগে। হ্যাঁ, একটু গা ছমছম করে, বাট ভয় পেতে আমরা কোথাও না কোথাও ভালোবাসি। কিন্তু যখন এই রকম কোনো ঘটনা আমাদের নিজের পরিবারের সাথে হয়, তখন কিন্তু আর সেটা মজার থাকে না। নমস্কার, আমি জো, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করব দুখানা এক্সপিরিয়েন্স, যার মধ্যে একটা অ্যাকচুয়ালি দুটোই বাড়ির ঘটনা, তবে একটা কিন্তু বেশ মারাত্মক অভিজ্ঞতা। আজ আমি শেয়ার করব বিজয় এবং শুভমের অভিজ্ঞতা। শুরু করব বিজয়ের অভিজ্ঞতা দিয়ে। বিজয় থাকে দেরাদুনে এবং বিজয়ের মায়ের সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল সেটাই আমি এই মুহূর্তে আপনাদের শোনাবো। তবে তার আগে আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, আমি শিওর আপনি জানেন, তাও আরেকবার বলছি, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। যেমনটা বললাম, দুখানা অভিজ্ঞতা রয়েছে, একটা বিজয়ের আর একটা শুভমের। আমরা শুরু করছি বিজয়ের অভিজ্ঞতা দিয়ে। নমস্কার দাদা, আমার নাম বিজয়। আমি দেরাদুন উত্তরাখণ্ডে থাকি, আর আমার হোম টাউন ওয়েস্ট বেঙ্গলের বনগাঁতে। আজ আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করতে চলেছি, এটা আমার মায়ের সাথে ঘটেছিল। সালটা তখন 2023 নভেম্বর মাস, ওই কালী পুজোর আগের ঘটনা। আমাদের ফ্যামিলিতে একজন রিলেটিভের হঠাৎ করেই ডেথ হয়ে যায়। আমি তখন টিউশনে ছিলাম এবং ওনার বাড়িতে আমার মা, বাবা, বোন গেছিল। এবার ওনারা গেছিল সন্ধেবেলা ওই 6টা নাগাদ, আর ফিরল রাত 10টার সময়। সেদিন সব কিছু নর্মাল ছিল, কিন্তু ঠিক তার 2-3 দিন পর থেকে আমার মায়ের শরীর খুব খারাপ হওয়া শুরু করে। উনি ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না, শুধু একা একা ঘরের মধ্যে থাকতেন, কারোর সাথে কথাও বলতেন না ঠিক করে। তো দাদা, আমরা অনেক ডাক্তার, কবিরাজ সব দেখাই, এবং ডাক্তারের রিপোর্ট কিন্তু বারবার একটা কথাই বলছিল যে আমার মায়ের দেহে নাকি রক্ত একেবারেই কম এবং তাকে রক্ত দিতে হবে। তা এভাবেই বেশ কটা দিন গেল। তো তারপর বেশ কিছুদিন ধরে আমার মা বলতো যে একটা কালো মতো ছায়া নাকি সারাক্ষণ বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মা দেখতে পাচ্ছে। এবার মাকে আমরা বলি যে না, এটা হয়তো তোমার মনের ভুল, এইটা কিছু না, এটা তুমি অত ভেবো না। তো একদিন রাতের ঘটনা, আমাদের দোতলা বাড়ি এবং আমি ওপরের তলায় থাকি, মা, বাবা, বোন নিচে থাকে। তা আমি রাতে শুয়ে আছি, আর হঠাৎ করে ফিল করছি যে আমার ব্ল্যাঙ্কেটটা কে যেন ধরে টানছে। আমি ব্ল্যাঙ্কেট থেকে মুখ বার করেছি, আর মুখ বার করেই দেখি একটা লম্বা কালো ছায়া হাত বার করে আমার দিকে তাকিয়ে আছে, আর ওর চোখগুলো অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। আমি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই, আর কিছুক্ষণের মধ্যেই সেটা গায়েবও হয়ে যায়। সেই রাতে আর কি বলবো দাদা, আমার চোখে ঘুম নেই, আর এইভাবে আমার তো প্রচণ্ড টেনশন বেড়ে যায়, এবং মায়ের শরীরও দিন দিন আরও খারাপ হতে শুরু করে। তো একদিন রাতে আমরা সবাই মায়ের পাশে বসেছিলাম, এবং হঠাৎ করেই মা চোখ খোলে, এবং ওনার চোখগুলো একেবারেই লাল। বললে বিশ্বাস করবে না দাদা, আমার মা আমার বাবার গলা চেপে ধরেন এবং ওনাকে হাত দিয়ে হাওয়াতে তুলে ধরেন। একেবারে হরর সিনেমাতে যেমন হয় ঠিক তেমন। আমি এই ব্যাপারটা বলে বোঝাতে পারবো না যে সেই দিন আমরা কতটা ভয় পেয়েছিলাম। আমরা খুব খুব সাহস নিয়ে মাকে বাবার থেকে আলাদা করি, এবং কিছুক্ষণ পর আমার মা শান্ত হয়। তারপর থেকে আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে যে এই বাড়িতে কিছু না কিছু আছে, যা আগে আমরা কেউ বিশ্বাস করিনি। কিন্তু ওই সেদিন আমার ঘরের ঘটনা এবং এই ঘটনার পর
আমরা সবাই বিশ্বাস করেছি। এবার এইটা যেদিনের ঘটনা বলছি, সেদিন আমার বাবা আমার পিসির ছেলেকে ফোন করে খবর দেয়, তখন রাত 12টা বাজে। আমরা তখন সবাই ঘরের বাইরে ছিলাম। আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম এবং আমাদের সাহস হচ্ছিল না ঘরে ঢোকার। আমার পিসির ছেলে বাড়িতে আসে এবং ও বাড়িতে ঢোকার সাথে সাথে আমার মা ওকে দেখে উঠে বসে এবং আমার মায়ের চোখ আবার সেই একই রকম ভাবে লাল হয়ে যায় এবং মা তাকে বলতে থাকে যে তুই কেন এসেছিস এখানে, এখান থেকে চলে যা, না হলে আমি তোকে মেরে ফেলবো। এরপর আমার পিসির ছেলে মানে আমার দাদা, সে যেহেতু এই স্পিরিচুয়াল ব্যাপার স্যাপারগুলো নিয়ে বেশ খানিকটা প্র্যাকটিস করত, তাই সে আমার মাকে দেখে মন্ত্র পড়া শুরু করে এবং মায়ের ওপরে একটা জোরে ফুঁ দেয় এবং সাথে সাথেই আমাদের চোখের সামনে আমার মা অজ্ঞান হয়ে যায়। এরপর আমার পিসির ছেলে আমাদের বলে যে খুব অবস্থা খারাপ, একটা কিছু আছে যেটা ভালো নয়, যার নজর পড়েছে মায়ের ওপর। এবং সেই পিসির ছেলে মানে আমার দাদার এক গুরুজি আছে, তার কাছে যেভাবেই হোক মাকে নিয়ে যেতে হবে। আমরা তখনই গাড়ি বার করি এবং তখনই মাকে ওই অবস্থায় গাড়িতে তুলে রওনা হই। বেশ খানিকক্ষণ পর যখন মায়ের জ্ঞান ফেরে, মা কিন্তু তখন আমাদের সাথে গাড়িতেই, এবং মা হঠাৎ করে বলতে থাকে যে আমার খুব টয়লেট পেয়েছে, আমি টয়লেটে যাব। এবং আমরা বাধা দিলে মা খুব জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে। কিন্তু যতই চিৎকার করুক, আমার দাদা বলে যে মাকে কোনোভাবেই নাকি গাড়ি থেকে নামানো যাবে না। আমার মা হঠাৎ করে বলে ওঠে যে তাকে যদি গাড়ি থেকে নামানো না হয় তাহলে সে নাকি কাউকে ছাড়বে না। এবং এমন কিছু একটা হতে থাকে গাড়ির মধ্যে, মানে আমি এটা কি করে বোঝাবো জানি না, আমাদের গাড়িটা সেই দিন 2-3 বার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। এমন একটা সিচুয়েশন হয়, মানে মা পারলে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়। তো এই রকম সিচুয়েশনে দাদা বাবাকে বলে যে কোনোভাবেই যেন গাড়ি না থামে এবং যত স্পিডে পসিবল গাড়ি চালাও, এবং বাবাও দাদার কথা মতো জোরে গাড়ি চালাতে থাকে। আমি জানি না মানে সেদিন কি হচ্ছিল, মাকে ওই অবস্থায় কখনো দেখিনি। মা গাড়ির মধ্যে কখনো ছটফট করছে, কখনো জোরে জোরে হাসছে। এমন একটা অবস্থা তৈরি হয় গাড়ির মধ্যে যে আমরা কোনোভাবেই মাকে কন্ট্রোল করতে পারছি না। এবং শেষে দাদা কিছু একটা জল পড়া জাতীয় কিছু মায়ের গায়ে ছিটিয়ে দেয় এবং মা হঠাৎ করে আবার নিস্তেজ হয়ে পড়ে। যাই হোক, কোনো রকমে আমরা গুরুজির আশ্রমে পৌঁছই এবং সেখানে ঢোকা মাত্র আমার মা আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু দাদা, এর পরের কাণ্ডগুলো একেবারেই বিশ্বাস করার অযোগ্য, কিন্তু আমরা চোখের সামনে দেখলাম। কিছুক্ষণ পর যখন মায়ের জ্ঞান ফেরে, সেই গুরুজি মাকে বলেন যে কে তুই, এই মহিলাকে জ্বালাচ্ছিস কেন? তখন আমার মা খুব জোরে জোরে হেসে ওঠে আর বলতে থাকে যে বলবো না, বলবো না। এই সব কথা শুনে সেই গুরুজি আমার মায়ের উপর কিছু একটা ছিটিয়ে দিল এবং কিছু একটা মানে মুখের কাছে এনে ফু দিল, এবং সেই ফু মারার সাথে সাথে আমার মা খুব জোরে চিৎকার করে উঠলো এবং আমরা বুঝতে পারছি যে এটা মায়ের গলা নয়, মায়ের ভেতর থেকে কেউ কিছু বলছে। এবং সে বলে উঠলো যে আমি বলছি বলছি, এবং সে একটা ঘটনা বলল। সে বলতে থাকে যে সে এক সময় বাড়ির ছাদ থেকে পড়ে মারা যায় এবং সে এই এলাকায় আশেপাশে ঘুরছিল। এই মহিলা মানে আমার মা, যে কিনা বেশ সুন্দর দেখতে এবং চুল খুলে চুল ছেড়ে পারফিউম লাগিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল, এবং সেই জন্য এই আত্মা নাকি মায়ের প্রতি আকর্ষিত হয়েছে। এবার এই সব শুনে গুরুজি বলে যে তুই ওকে ছেড়ে চলে যা। কিন্তু আমার মা মানে আমার মায়ের ভেতরে যে আছে, সে বলছে যে না, আমি একে ছেড়ে কোথাও যাব না, আমি গেলে একে সাথে করে নিয়ে যাব।
তখন গুরুজি বলে যে না, তোকে একে ছেড়ে যেতেই হবে, তুই কি নিবি বল, কিন্তু একে ছেড়ে তোকে যেতে হবে। এইরকম কিছু একটা ব্যাপার অনেকক্ষণ পর্যন্ত চলে দাদা, আমরা সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং শেষ পর্যন্ত এমন একটা সিচুয়েশন হয় যেখানে সেই ভেতরের আত্মা, মানে যে মায়ের ভেতরে ছিল, সে রাজি হয় এবং সে বলে যে 4 কিলো বরফি এবং একটা মুড়ি নাকি তার লাগবে, এবং এসব দিয়ে আর উল্টো দিকে ঘুরে তাকানো যাবে না, আর এইসব যদি ঠিক করে না হয় তাহলে নাকি সে আমার মাকে নিয়ে চলে যাবে। এরপর গুরুজি তাকে জিজ্ঞেস করলো যে তুই যে চলে যাবি সেটা বুঝবো কি করে। তখন সে জানায় যে ওই বাড়ির ছাদে একটা বড় নতুন কাপড় ঝোলাতে হবে, এবং আমি সেই কাপড় উড়িয়ে নিয়ে চলে যাব এবং সেই বাড়িরই একটা আম গাছের ডাল ভেঙে দিয়ে যাব। দাদা, তুমি বিশ্বাস করবে না, আমরা এইটা সবাই নিজের চোখে দেখলাম যে ছাদে কাপড় ঝোলানো আছে এবং কোনো হাওয়া নেই, কোনো ঝড় নেই, কিচ্ছু নেই। কাপড়টা নিজে নিজে উড়ে গেল এবং ঠিক 1-2 সেকেন্ড পর আমাদের বাড়ির বড় আম গাছের ডালটা মড়মড় করে ভেঙে গেল। দাদা, আজও এই ঘটনাটা মনে পড়লে আমার রাতের ঘুম চলে যায়। আমি শুধু ভাবি যে আমরা সেদিন কি দেখেছিলাম, কি এক্সপিরিয়েন্স করেছিলাম। আমি সমস্ত মেয়েদেরকে একটাই কথা বলতে চাই যে যাদের বড় চুল, তারা রাত্রেবেলা দয়া করে কোনো ফাঁকা জায়গা দিয়ে খোলা চুলে এবং মিষ্টি জিনিস খেয়ে যেও না। বলা যায় না, যে কোনো সময় এরম বিপদ হতেই পারে, যেটা আমার মায়ের সাথে হয়েছে। এই ছিল আমার মায়ের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ। আমি যখন এই অভিজ্ঞতাটা প্রথমবারের জন্য পড়েছিলাম, আমার মনে হচ্ছিল সবকিছু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে এতটাই জীবন্ত এবং বড্ড গা ছমছমে। মানে আমার পরিবারের সাথে যদি কখনো এইরকম কোনো ঘটনা ঘটে, আমি সত্যিই জানি না আমি সেই মুহূর্তে কী করব। আশা করি এখন বিজয় এবং তার পরিবারের সকলেই সুস্থ আছেন। যাই হোক, চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়। আজকের পরবর্তী অভিজ্ঞতা পাঠিয়েছে শুভম। শুভম নিজের বাড়ির একখানা অভিজ্ঞতা শেয়ার করেছে। তার বাড়িতে যে ব্যাপারটা ঘটে চলেছে প্রতিনিয়ত, হ্যাঁ, এখনও সেই ব্যাপারটা ঘটে চলেছে, এবং সেটা যে অ্যাকচুয়ালি কি, সেটা কি ভালো নাকি মন্দ, সেটা তারা নিজেরাও জানে না, তবে সেই ব্যাপারটায় তারা কিন্তু অভ্যস্ত। শুভমের বাড়িতে ঠিক কি কি ঘটনা ঘটেছিল এবং কি কি ঘটনা এখনো ঘটছে, চলুন আমি সেটা আপনাদের শুনিয়ে ফেলি। আমি পুরুলিয়া থেকে বলছি, আমার নাম শুভম চৌধুরী। আজ আমি একটা আমার বাড়ির অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমাদের বাড়িতে কিছু একটা আছে, সেটা ভৌতিক নাকি ঐশ্বরিক সেটা জানি না। আজ থেকে অনেক বছর আগের ঘটনা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। একদিন রাত্রেবেলা আমি আমার দিদির বিছানায় শুয়ে আছি। রাত তখন 12টা কিংবা 1টা। হঠাৎ আমার বিছানাটা কেমন যেন খুব জোরে জোরে নড়ে উঠল। মানে বিছানাটা এতটাই জোরে নড়ছে যে আমার মনে হচ্ছে আমি বিছানা থেকে পড়ে যাব, অথচ আমার দিদি ঠিক আমার পাশেই শুয়ে আছে, কিন্তু ও কিচ্ছু বুঝতে পারছে না। এই ব্যাপারটা ঠিক 1 মিনিট হওয়ার পর বন্ধ হলো। সেদিন রাতে আর ঘুম হয়নি। তার পরের দিন সকালবেলায় আমি মাকে বললাম এই পুরো ব্যাপারটা। তখন মা বলল যে আমাদের এই বাড়িতে নাকি কিছু একটা আছে এবং এই রকম ঘটনা নাকি আগেও হয়েছে। তবে যেহেতু আমার সাথে এই রকম ঘটনা আগে হয়নি, তাই আমি জানতাম না এবং বাড়িতেও আমায় জানানো হয়নি, কারণ আমি ছোট বলে। এই ব্যাপারটার কিছুদিন পর আমার মায়ের সাথে বেশ কিছু ঘটনা ঘটতে শুরু করে। আমাদের বাড়িতে এমনিতে লোকজন খুবই কম, মানে আমি, বাবা, মা, ঠাকুমা আর দিদি। আমাদের বাড়িটা বেশ বড়। আমার মায়ের মাঝে মাঝেই মনে হয় যে মায়ের পেছন পেছন কেউ যেন ঘুরছে সব সময়। এই ঘর থেকে ওই ঘর,
মা যেখানেই যাচ্ছে তার পেছন পেছন কেউ যেন হাঁটছে সারাক্ষণ তার পেছনে। তবে আমার মা এই ব্যাপারটাতে ভয় না পেয়ে তাকে উল্টে বলে যে যেই আছো তুমি সামনে আসো, আমি তোমায় ভয় পাই না। কারণ মা জানে যে ভয় পেলে এটা হয়তো মায়ের ওপরে চেপে বসবে। আর এছাড়াও মা যেমনটা বলেছিল যে বাড়িতে আগেও এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তাই মা কোথাও না কোথাও ব্যাপারটার সাথে অভ্যস্ত ছিল। তারপর থেকে এই ব্যাপারটা আর হয়নি। এছাড়াও আমাদের বাড়িতে মাঝে মধ্যেই নানা রকমের স্মেল পাওয়া যায়, কখনো ধূপের, কখনো ঘি, কখনো পায়েস এবং কখনো দুধের মতো গন্ধ। তবে সব রুমে কিন্তু গন্ধটা নেই, মানে এই ঘরে গন্ধ পাওয়া যাচ্ছে, পাশের ঘরে গন্ধ নেই। মানে ডাইনিং রুমে গন্ধ পাওয়া গেলে বেডরুমে কিন্তু কোনো গন্ধ নেই। এই রকম ঘটনা এখনো বাড়িতে হয়, তবে কোনোদিনও কোনোভাবেই ক্ষতি হয়নি আমাদের। আরেকটা জিনিস, যদি আমাদের বাড়িতে এইরকম কোনো ঘটনা আমি ভিডিও করতে পারি, আমি সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ। নর্মালি যখন এই সেন্টের ব্যাপারে কথা হয়, এই স্মেলের ব্যাপারে কথা হয়, সেখানে কিন্তু বলা হয় যদি আপনি আপনার বাড়িতে কোনো ভালো গন্ধ পান, ধূপের গন্ধ, কাঁচা দুধের গন্ধ বা চন্দনের গন্ধ, এই রকম জাতীয় গন্ধ যদি পান, মনে করা হয় সেগুলো নাকি ভালো, মানে আপনার বাড়ির এনার্জিটা নাকি খুব ভালো। অন্যদিকে যদি বাড়িতে পচা মাছ, পচা মাংস কিংবা পোড়া টায়ার এই সমস্ত কোনো গন্ধ পান, সেটা নাকি কোনোভাবেই ভালো নয়। শুভমের এই অভিজ্ঞতা শুনে মনে হচ্ছে শুভমদের বাড়িতে যাই আছে না কেন সেটা হয়তো কোথাও না কোথাও ভালো। তবে যাই থাকুক না কেন, আপনি যখন বুঝতে পারেন আপনার বাড়িতে আপনার পরিবার ছাড়াও অন্য কারো উপস্থিতি রয়েছে, সেটা কিন্তু বেশ অস্বস্তিকর এবং গা ছমছমে। আজকে আমাদের কাছে এই দুটো অভিজ্ঞতাই ছিল আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করবেন এবং আবারও বলতে চাই, যদি আপনি আপনার জীবনের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, সেটা খুব সহজেই করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, আর না হয় আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। সবাই প্লিজ নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন এবং বেশি করে জল খান। আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।